আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর সলভ ক্লাস করব। এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার। এখানে কয়েকটা অঙ্ক করলে প্রায় 7-8টা সূত্র শিখলে এই চ্যাপ্টার থেকে 10 নম্বর পাওয়া যায়। আজকে সলভ ক্লাস বলতে আম, এই অধ্যায়ে তো সব নিয়ম শিখিয়ে ফেলছি। এখন এই অধ্যায়ের কিছু জটিল অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব। আপনি যদি প্রথম 3-4টা ক্লাস করেন, ধরেন অর্থাৎ 1 2 3 4 পর্যন্ত যদি করেন, তাহলে A to Z শেষ। এরপরে 5 7 8 এগুলো পরীক্ষা কখনো আসে না, যেহেতু আপনার 9 এগুলো আসে না সাধারণত। কিন্তু যেহেতু বইতে আছে, এই জন্য আমি করাই দিচ্ছি দিচ্ছি আর কি। কারণ প্রশ্ন কঠিন হলে তো আসতেও পারে। বইয়ের সবগুলো নিয়ম টাচ করাই দিই, যেহেতু প্রশ্ন মাঝে মাঝে কঠিন হয়। আপনাদের কাছে কঠিন লাগলে এগুলো বাদ দিতে পারেন, শেষের 2টা ক্লাস অর্থাৎ প্রবলেম 5, তারপরে 8 9 এগুলো বাদ দিতে পারেন। প্রবলেম 9 বলতেছে DK লিমিটেড হ্যাজ কারেন্টলি এ টাকা 2 crore 2 crore 7% ডিবেঞ্চার ইস্যু স্টিল আউটস্ট্যান্ডিং। বলতেছে ডিকে লিমিটেডে 2 কোটি টাকার একটা ডিবেঞ্চার আছে আর কি, ঋণপত্র আছে, যেটার জন্য 7% তাকে সুদ দিতে হচ্ছে প্রতি বছর। অ্যান্ড দ্যাট দ্য ইস্যু স্টিল হ্যাজ 10 year টু ফাইনাল ম্যাচুরিটি। এখনো 10 বছর বাকি আছে এটার মেয়াদ শেষ হতে। ইন ইনিশিয়াল রেট আর significantly low now than at the time offering। বর্তমানে অনেক কম সুদে আরো টাকা পাওয়া যাওয়ার সুযোগ আছে। আগে তো 7% সুদে আমরা টাকা নিয়ে রাখছি 2 কোটি টাকা। এখন দেখা যাচ্ছে বর্তমান আর 10 বছর পরে এটা শেষ হবে। 10 বছরে তো আমার অনেক টাকা সুদ দিয়ে দিতে হবে। এখন আমরা চিন্তা করতেছি কি, এখন যেহেতু সুদের হার একটু তাৎপর্যপূর্ণভাবে কমে গেছে, as a result, company can now sell 2 crore issue 10 year bond a coupon rate। এখন যদি 10 বছরের জন্য আবার 2 কোটি নেই মানুষের কাছ থেকে, তাহলে কুপন রেট 5%, অর্থাৎ সুদ দিতে হবে আমাকে 5%। 5% সুদ দিতে হচ্ছে। তাহলে এখানে দিতে হইতেছে 7%, এখানে দিতে হচ্ছে 5%। নতুন নেওয়াটা ভালো, কিন্তু নতুন নিলে কি কি ঝামেলায় পড়বো সেটাই দেখতেছি। টাকা 1 crore 96 lakh আফটার ওভার রাইটিং কমিশন। 2 কোটি পাবো না, 4 লাখ কম পাবো, কারণ কি এটার জন্য কমিশন দিয়ে দিতে হবে 4 লাখ টাকা। আবার কিছু ঝামেলা আছে। আন আনমনিটাইজ অ্যামাউন্ট অফ ওল্ড বন্ড। আচ্ছা, এখানে ওল্ড বন্ডের কিছু ঝামেলা আছে। যেমন 2 কোটি টাকা যখন নিয়েছিলাম, টাকা 2 লাখ ডিসকাউন্ট। যখন 2 কোটি টাকার শেয়ার বিক্রি করছি, 2 লাখ টাকা ডিসকাউন্ট দিছিলাম। অর্থাৎ 2 কোটি টাকা নিয়ে নিয়ে নিচে 98 লাখ, কিন্তু এখন তো 2 কোটি টাকা দিতে হবে ফেরত দেওয়ার সময়। এই ডিসকাউন্ট টাকা কিন্তু প্রতি বছর আমাকে এই অল্প অল্প করে জমা রাখতে হয়। যেমন ধরেন আপনি, ধরেন আমার কাছ থেকে ঋণ নিছেন হলো এক 1,000 টাকা, আমাকে দিতে হবে 1,200 টাকা। 200 টাকা বেশি দিতে হবে দেওয়ার সময়, তখন আর 200 টাকা একসাথে দিলে তো কষ্ট হবে। প্রতি বছর সুদ যখন দেই, তখন অল্প অল্প টাকা ব্যাংকে জমায় রাখি, যাতে আমাকে একসাথে কষ্ট না হয় দিতে। তো এই যে ডিসকাউন্টের টাকাটা প্রতি বছর এবং ইয়ে করা হয়। টাকা 1 লাখ এক্সপেন্সেস, 1 লাখ এক্সপেন্স আছে, ইস্যু এক্সপেন্স আর কি। আমরা 1 লাখ টাকা খরচ হয়েছে এটা বিক্রি করার সময় 2 কোটি টাকা দামের বন্ডটা। ফাইনালি কল প্রাইস 105। এখন আরেকটা ঝামেলা আছে। যদি এখন পুরাতন লোকদের যদি বলি, ভাই তোমরা 2 কোটি টাকা ফেরত নিয়ে নাও, আমি 2 কোটি দিয়ে দিচ্ছি,
এতে তারা তো রাজি হবে না, কারণ তারা জায়গা জমি বিক্রি করে হয়তো বা সুদে টাকা লাগিয়েছে, যে এত বছর 20 বছর জন্য নিশ্চিন্তে সুদ খাবে। কিন্তু এখন যদি ফেরত দিতে চান, তাহলে 5%, 5 টাকা বেশি দিতে হবে। যারা 100 টাকা দিয়ে কিনছিল, তাদের 105 টাকা দিতে হবে, এখানে ডেফারেন্স দিতে হবে কিছু টাকা। এই অবস্থায় আছে। তারপরও আমাদের চিন্তা করতে হবে যে 2 কোটি টাকার 7% মানে 14 লাখ টাকা সুদ, আর এখানে লাগতেছে 10 লাখ। প্রতি বছর 4 লাখ টাকা করে সেভ হলে 10 বছরে 40 লাখ টাকা সেভ হয়। সেই জিনিসটা মাথায় রেখে রেখে আমাদের হিসাব নিকাশ করে জানতে হবে যে বন্ডটা কি ইস্যু করা উচিত নাকি না। বলছে অ্যাবাউট নিউ বন্ড, নতুন বন্ডের কি অবস্থা। নতুন বন্ড যদি নিতে চাই, ইস্যু এক্সপেন্স 1.5 লাখ। বিক্রি করতে গেলে 2 লাখ টাকা দামের জিনিস বিক্রি করতে আপনার খরচ পড়বে 1.5 লাখ টাকা। ওভারল্যাপিং পিরিয়ড 1 মান্থ অ্যালাউ আন্ডার ইনকাম ট্যাক্স লো, ইনকাম ট্যাক্স 50% চার্জেবল। এখানে এই আপনার ইনকাম ট্যাক্সের বিষয় আছে 50%। আচ্ছা, যদি কোনো ক্ষতি হয় লাভ হয় সেটার মধ্যে 50% ট্যাক্স। শুড দ্য কোম্পানি কল ওল্ড বন্ড অ্যান্ড ইস্যু নিউ বন্ড, পুরাতন বন্ডটা কল করে ফেরত দিয়ে নতুন বন্ড ইস্যু করা উচিত হবে, প্রশ্ন করছে। এখন ওল্ড বন্ডের কিছু আনঅ্যামোটাইজড জিনিসপত্র আছে, সেইগুলো একটু মাথায় রাখতে হবে। নিউ বন্ডের জন্য কিছু খরচ আছে এখানে, এই যে এখানে কিছু খরচ আছে, এখানে কিছু খরচ আছে, এইগুলো চিন্তা করতে হবে। সুদের বিষয়টা চিন্তা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে নতুন বন্ড কেনা উচিত কিনা। এখন আপনার কাছে যদি কঠিন লাগে অঙ্কটা বাদ দিতে পারেন। এটা 2008 সালে আসছিল, পরবর্তী আর আর কখনো আসে নাই। প্রবলেম নয়। এখন ফার্স্টে আমাদের টাকা কত পাচ্ছি সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। বা কত টাকা বিনিয়োগ করতেছি, এনসিও। এনসিও, ফার্স্ট এনসিও হিসাব করতেছি যে আমি নতুন বন্ড কিনতে গেলে আমার পকেট থেকে কত টাকা দিতে হচ্ছে। কল প্রাইস, কল প্রাইস অর্থাৎ 2 কোটি টাকা দামের বন্ড এখন আমাকে দাম হয়ে গেছে 105 টাকা, 105% দাম হয়ে গেছে। তাহলে টাকা আসবে 2,10,00,000 টাকা। 2,10,00,000 দিতে হচ্ছে। হ্যাঁ, আপনি পাচ্ছেন কত? 1,96,00,000 টাকা দিতে হচ্ছে, 4 লাখ টাকা দিবে না। এখানে আপনার 14 লাখ টাকা শর্ট পড়তেছে, এই টাকা তো নিজের পকেটে দিতে হবে। অ্যাড, এই টাকাগুলো তো এই টাকা তো দিতে হবেই। আরো কিছু খরচ আছে, যেমন এই নতুন বন্ড ইস্যু করলে ইস্যু খরচ আছে। কি কি আছে? ইস্যু এক্সপেন্স 1.5 লাখ টাকা। ইন্টারেস্ট, এই যে দেখেন, এখন এই যে নতুন যদি দেই, তাহলে 1.5 লাখ টাকা ইস্যু এক্সপেন্সেস। এখন আমাদের এই জায়গায় ওভারল্যাপিং পিরিয়ড,
ওভারল্যাপিং পিরিয়ড 1 মান্থ allowable under tax under income tax law 50% চার্জেবল। বলতেছে যদি আপনি ইয়ে করেন, যদি আপনি এই পুরাতন বন্ডটাকে দিয়ে দেন, নতুন বন্ড ইস্যু করেন, তাহলে যে পুরাতন বন্ডের মালিক যারা আছে তাদের কিন্তু 1 মাসের সুদ দিতে হবে। 1 মাসের সুদ দিয়ে দিতে হবে। আর 1 মাসের সুদ কত আসে হিসাব করতে হবে আমাকে। 2 কোটি টাকার, 2 কোটি টাকা, ওই 2 কোটি টাকার 7% সুদ 1 মাসের, তাহলে আসতেছে 1,16,667 টাকা। কারণ আপনি যখন ফেরত দিবেন 1 মাসের সময় লাগতে পারে। এইগুলো খরচ হবে, অর্থাৎ মোট 16,66,667 টাকা আপনার পকেট থেকে যাবে। এখন কি কি সেভ হবে একটু দেখি। লেস, এইগুলা করার ফলে আমাদের খরচ বাড়লে একদিকে সুবিধা আছে, সরকারকে ট্যাক্স কম দিতে হয়, বিভিন্ন খরচের উপর ট্যাক্স কম দিতে হয়। যেমন সুদ দিতে হচ্ছে, খরচ বাড়তেছে। 1,16,667। আপনার যদি আগে সব ক্লাস করা থাকে তাহলে আজকের ক্লাস করেন। আজকে যদি আপনি নতুন হন তাহলে আজকের ক্লাস বাদ দেন, নেক্সট ক্লাসে আপনার নতুন চ্যাপ্টার ধরবো আমি। হ্যাঁ, এটা সলভ ক্লাস হচ্ছে। হ্যাঁ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সলভ ক্লাস হচ্ছে। এই যে এই সুদটা প্লাস আরো কি খরচ, এইখানে যে আপনার এই আপনার এখানে যে আপনার অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে 10 লাখ, এটা আপনার খরচ। কল, 5% বেশি নেওয়া হয়েছে না, 10 লাখ টাকা। তারপরে এই জায়গায় আপনি যখন এটা বিক্রি করে দিবেন তখন এই ডিসকাউন্ট টাকা তো ফেরত দিয়ে দিতে হবে, 2 লাখ। এই যে ইস্যু এক্সপেন্স যে গেছিল আগে, ওইটা আপনার খরচ হিসাবে দেখা দিতে হবে। পুরাতন বন্ডের ডিসকাউন্ট, পুরাতন বন্ডের 2 লাখ, ইস্যু এক্সপেন্স 1 লাখ। এইগুলো আপনার ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরিমাণ কত? 14,16,667। এই ক্ষতিগুলো আপনি দেখাতে পারবেন আপনার ইনকাম স্টেটমেন্টে যে আমার এই টাকাগুলো ক্ষতি হয়ে যাচ্ছে। এখন এই যে ইস্যু খরচটা, এটা কিন্তু এখন দেখাবেন না, নতুনটা দেখাইবেন হলো 5 বছর 7 বছর ভেঙে ভেঙে দেখাবেন। কিন্তু পুরাতনটা যখন বিক্রি করে ফেলতেছেন, এইগুলার প্রতি বছর দেখার সুযোগ নেই, আজকেই শেষ। এখন এই ক্ষতিটার হওয়ার ফলে 50% ট্যাক্স সেভ হবে, ট্যাক্স ট্যাক্স দিতে হবে না। খরচ যখন বেড়ে যাবে, এই খরচের উপর সরকারকে ট্যাক্স দিতে হয় না। এই খরচটা না হলে এই ট্যাক্স দিতে হইতো বেশি করে। তা সেই হিসাবে 7 লক্ষ টাকা আপনার ট্যাক্স সেভ হবে। আপনার পকেট থেকে নগদ টাকা এটা যাবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, এখানে নতুন বন্ডের খরচগুলো এই জায়গায় আই নাই কেন? নতুন বন্ডের খরচ না আনার কারণটা হলো, সব খরচ আনছি কিন্তু নতুন এই যে অ্যামোটাইজ, অ্যামোটাইজড মানে হলো কি, যে আপনি প্রতি বছর এই খরচগুলো দেখেন যে বেশি করে, এই যে এখানে 96 লাখ টাকা আপনি কিনতেছেন, 4 লাখ টাকা কম দিতেছে আপনাকে।
এই 4 লাখ টাকা যে ভর্তুকি, এটা প্রতি বছর 10,000 20,000 করে জমায় জমায় আস্তে আস্তে অ্যামোর্টাইজ করবেন। এটা প্রতি বছর দেখানো যাবে, কিন্তু এই যে 2 লাখ টাকা, এটা তো প্রতি বছর দেখাইতাম, কিন্তু আজকে তো বিক্রি করে দিব এটা। বিক্রি করে দিলে তো আর দেখানোর সুযোগ নাই। এজন্য এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে, প্রতি বছর দেখাতে পারছি না। এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে। এমনকি এই সুদটা আমার ক্ষতি হচ্ছে। তো যেগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, সেগুলোর উপর আমি 50% ট্যাক্স পাবো, সেভ করতে পারবো। তাহলে আমার এনসিও বেরিয়ে আসলো। এনসিও, এই অঙ্কটা যারা নতুন আজকে আছেন তাদেরকে বলবো, এটা আপনি বাদ দিয়েও করতে পারেন, কারণ এরকম অঙ্ক কখনো ইউনিভার্সিটি কোশ্চেনে আসে নাই। আপনার নাও আসতে পারে, কিন্তু বইতে যেহেতু নিয়ম আছে, সবগুলো নিয়ম আমি দেখাই দিই। এটা আমার পড়ানোর একটা সিস্টেম, এই জন্য দেখাচ্ছি। আমি যে প্রথমে আপনাদের প্রথম 3 4টা ক্লাস নিছি, 1 2 3 4, এইগুলো থেকে এই পরীক্ষা ইনশাল্লাহ আসবে। এটা হলো আমাদের 2 নম্বর ওয়ার্কিং। নেট ক্যাশ আউটফ্লো অফ বন্ড, ওল্ড বন্ড। ওল্ড বন্ডের কারণে কত টাকা যায় প্রতি বছর, যায় কত টাকা? ওল্ড বন্ডের ফলে কত টাকা আমার প্রতি বছর যায়? সুদ দিতে হয় আমাকে 2 কোটি টাকা, 7%, 14 লাখ টাকা। কিন্তু আমি ট্যাক্স সেভ পাই। কারণ খরচ হলে তো ট্যাক্স সেভ হয়। এই ইন্টারেস্ট 14 লাখ। ডিসকাউন্ট, ডিসকাউন্টে যে 2 লাখ আছে, সেটা আগামী 10 বছরে ভাগ করে ভাগ করে অ্যামোর্টাইজ করব, 20,000 টাকা খরচ হিসেবে দেখাতে পারবো আমি ইনকাম স্টেটমেন্টে। ইস্যু কস্ট, ইস্যু কস্টে যে আমাদের টাকা আছে 1 লাখ টাকা, ওটা প্রতি বছরে আমি 10 বছর তো মেয়াদ, 10,000 টাকা প্রতি বছর দেখাতে পারবো। আমরা এরপরে লিজ ফিনান্সিং ধরার ইয়ে আছে, ইচ্ছা আছে। কঠিন একটা অঙ্ক ধরবো রোজাতে। তাহলে আপনার 14,30,000 টাকা, এই যে টাকাটা প্রতি বছর খরচ হচ্ছে, শুধু দিতে হচ্ছে, ডিসকাউন্টের টাকা আসতেছে, এগুলো এটা স্বাভাবিকভাবে আমাদের প্রতি বছর এই খরচটা হয়। কেন হয় আমি আরেকবার দেখাচ্ছি। ধরেন আপনি নতুনটা নিবেন না, পুরানটা, পুরাতনটা নিয়েই আসেন। তো পুরাতনটা যদি নেন, তো 14%, এই 2,07% আপনাকে সুদ দিতে হচ্ছে, এক খরচ। আর এই যে টাকাগুলা যে আছে, এগুলো তো অ্যামোর্টাইজ করবেন প্রতি বছর, ধাপে ধাপে দিবেন কিস্তিতে। তাহলে আগামী 10 বছর দিতে হবে, যেহেতু 10 বছরের অঙ্ক। এই টাকাটা 10 বছরে দিবেন, এই টাকা 10 বছরে দিবেন। এইভাবে দিয়ে আসতেছেন গত গত কয়েক বছর যাবত। এটা আপনার খরচ। খরচের উপর ট্যাক্স কম দিতে হয়। তো 14 লাখ টাকা সুদ দিলেও আপনার ট্যাক্স সেভ হয় 14,30,000-এর 50%। সেই হিসাবে 7,15,000 টাকা আপনার 6,85,000 টাকা প্রতি বছর নগদ টাকা বের হয়ে যায় এইটার জন্য। ওল্ড ক্যাশ ফ্লো 6,85,000। এখন নতুনটা যদি নেন, নেওয়াতে কত টাকা আপনার পকেট থেকে যাচ্ছে সেই বিষয়টা একটু দেখি। নতুনটা নিলে আপনার সুদ দিতে হবে 2 কোটি টাকার উপর 5%, 10 লাখ টাকা যাবে। ট্যাক্স সেভ, এই যে 10 লাখ টাকা ইন্টারেস্ট, তাদেরও কিন্তু ডিসকাউন্ট আছে। আর তারও ইস্যু কস্ট আছে, কত আছে একটু দেখি। তাদের ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট, 2 কোটির জায়গায় 1,96,00,000, 4 লাখ টাকা। আর এই নতুনটার জন্য ইস্যু কস্ট 1.5 লাখ টাকা। 4 লাখ আর 1.5 লাখ,
কয় বছরে দেখাবো? এটা প্রতি বছর দেখাবো, 10 বছর যাবত। প্রতি বছরে আপনার এইসব খরচ যাবে 40,000 এখানে, আর এখানে যাবে হলো 15,000। অর্থাৎ 10,15,000 টাকা আপনার টোটাল খরচ হবে। সরি, 10,55,000। এই 10,55,000-এর ট্যাক্স সেভ, 50% ট্যাক্স দিতে হবে না সরকারকে, যেহেতু খরচ হয়েছে আপনার। তাহলে আসে 5,27,500। এটা থেকে বাদ দিলাম 4,72,500। নতুনটা কিনলে নিউ ক্যাশ ফ্লো 7,72,500। দেখেন 2 লাখের কাছাকাছি সেভ হচ্ছে। কয় টাকা লাভ হচ্ছে? ক্যাশ বেনিফিট, CF এটি বলতে পারেন। CF, 4 নাম্বার ওয়ার্কিং। ওল্ড এর জন্য এত খরচ হইতো, নিউটা নিলে এত খরচ হবে। আপনার টাকা থাকতেছে 2,12,500 টাকা। প্রতি বছর এটা সেভ হচ্ছে। এখন এনপিভির অঙ্কে চলে যাই আমরা। এনপিভি, TPV-NCO। প্রতি বছর যদি এটা সেভ হয়, CFএটি যদি প্রতি বছর সমান হয়, সেক্ষেত্রে এনপিভি বের করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। এই ছক দিয়ে করে, যেহেতু আপনাদের ছক দিয়ে বেশি আপনারা সুবিধা মনে করেন। ইয়ার, 10 বছর, 1 থেকে 10। CFAT, প্রতি বছরই সমান। ডিসকাউন্ট ফ্যাক্টর, DF, যদি 10 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর একসঙ্গে বের করতে হয়, ওয়ার্কিং 5। তাহলে সূত্র শিখতে হবে একটা, 1 - 1 - 1 + I²N। এখন এখানে আমরা সুদের হার কত পার্সেন্ট ধরবো, দেখে আসি এখানে কোন জায়গায় পার্সেন্ট আছে কিনা। সুদের হার কত পার্সেন্ট ধরবো? এখানে আমাদের কোন জায়গায় সুদের হার দেওয়া নাই, যে ক্যাপিটাল বাজেটিং করার জন্য একটা সুদের হার প্রয়োজন হয়, দেওয়া নাই। তা আমরা যে কোনো 5%, 10% ধরতে পারি। হুম। যেহেতু বর্তমানে এখানে আছে 7%, আর এখানে আছে 5%, আপনি যে কোনো একটা পার্সেন্ট ধরতে পারেন, যেহেতু দেওয়া নাই। আমরা এটা ধরে নিতে পারি যে কস্ট অফ ক্যাপিটাল 3.5% ধরে নিলাম। এই DF এর মানটা বের করবো, আপনি 5%-ও করতে পারেন। অঙ্কে দেওয়া থাকতে পারে। 10 বছর, সেই হিসাব করলে আপনার আসতেছে 8.3166। 8.3166। এখন এই দুটো আমি গুণ করলাম। গুণ করে যে ফলাফলটা আসলো, সেটা হলো TPV 17,67,200 এত। এখন এনপিভি বের করার জন্য আমাদের এটা হলো 5 নাম্বার স্টেপ, এটা হলো 6 নাম্বার স্টেপ, 7 নাম্বার স্টেপ। এনপিভি সমান সমান TPV-NCO। প্রতি বছর এরকম 2 লাখ করে সেভ হইতে হইতে 10 বছরে আমার 17 লাখের মতো সেভ হবে, যদি আমি হিসাব করি। এখন এর মাঝে 9 লাখ টাকা আমার পকেট থেকে যাচ্ছে, বাকি টাকাটা আমার রয়ে যাচ্ছে। কত টাকা লাভ হচ্ছে?
এনপিভি আসতেছে এটা। যেহেতু লাভ আসতেছে পজিটিভ এনপিভি, আমরা এই ডিসিশন নিতে পারি যে কোম্পানি শুড দ্য কোম্পানি শুড কল ওল্ড বন্ড অ্যান্ড ইস্যু নিউ বন্ড, বা নিউ বন্ড শুড বি ইস্যুড। এইভাবে লিখতে পারি যে নতুন বন্ডটা ইস্যু করা যায় যেহেতু প্রফিট হয়েছে। নিউ বন্ড শুড বি, আমাদের ডিসিশন, নিউ বন্ড শুড বি ইস্যুড। কোম্পানির নতুন বন্ডটা নেওয়া উচিত। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য যা যা চিন্তা করতে হয়েছে, ক্যাপিটাল বাজেটিং মোটামুটি জানতে হবে আপনাকে। তারপরে বন্ড ভ্যালুয়েশন, যেগুলা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিনান্সে পড়ে আসছেন, ইনভেস্টমেন্ট সাবজেক্টে পড়া যায়। বন্ড ভ্যালুয়েশন সম্বন্ধে জানা দরকার, কল অপশন জিনিসটি কি, অনেক কিছু জানা দরকার। আচ্ছা, এই চ্যাপ্টারের এ টু জেড শেষ। আমরা নেক্সট ডেতে নতুন একটা চ্যাপ্টার ধরবো, যেহেতু এই চ্যাপ্টারে আর কোনো অঙ্ক নাই। তারপর যদি আপনারা এই চ্যাপ্টারের বাসায় বসে অঙ্ক দেখবেন, দেখার পর কোনো প্রবলেম ফেস করেন, যদি যে এই অঙ্ক পাই না সেই অঙ্ক পাই না এরকম যদি কিছু বের করতে পারেন, নেক্সট ক্লাসে আবার সলভ ক্লাস নিব অঙ্ক প্রয়োজন। হ্যাঁ, তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আপনার কাছে এই অঙ্কটা কঠিন লাগলে বাদ দিতে পারেন, আর যেগুলো ইম্পর্টেন্ট এগুলো বলে দিচ্ছি এগুলো করেন। যেমন প্রবলেম 1 2 3 4 এইগুলো করলে মোটামুটি সব বইয়ে সব পারবেন। 1 2 3 4-এর সাথে এটাও করে নিন। এটা কত? 7, 1 2 3 4 7। এগুলো করলে একটু যেতে পারবেন বইয়ে। আজকে এই পর্যন্ত থাকলো, যেহেতু কোয়েশ্চেন নাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।